আমার ছেলের স্কুলে ছেলেকে ভর্তি করতে গেছে, একটা যথারীতি একটা ফর্ম দেয়, ওখানে বাবার নাম লিখতে হয়, মায়ের নাম লিখতে হয়, বাবার পেশা লিখতে হয়। তার পেশার জায়গায় লিখেছি সঙ্গীত পরিচালক। তো যিনি এই কাগজটা পূরণ করবার পর দেখছিলেন, উনি বললেন সঙ্গীত পরিচালক, আর কি করেন? তো আমার ছেলে আমার মুখে দেখে এইভাবে তাকিয়ে আছে, কারণ আমার ছেলে জন্মের পর থেকে শুনেছে তার বাবা একজন মিউজিক ডাইরেক্টর। আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার পেশার স্বীকৃতি আমি 33 বছরে পাইনি। আমাদেরকে ব্যবহার করা হচ্ছে যত সামান্য সম্মানই। এখনও রেডিও টেলিভিশন আমাদেরকে যে সম্মানই দেয়, আমরা জাতির সামনে দাঁড়িয়ে বা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে দাঁড়িয়ে সেই সম্মানীর অঙ্কটা বলতে লজ্জা পাই। যে সম্মানীটা সরকারিভাবে আমরা পাই, সেই সম্মানীটা মানুষের কাছে বলতে বা আমার পরিবারের কাছে বলতেও আমরা লজ্জা পাই। আমরা এই লজ্জা কোথায় রাখবো বলেন? কাকে বলবো? কে শুনবে আমাদের কথা? ও একজন সঙ্গীত পরিচালক। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। আজ থেকে 3 বছর আগের ঘটনা। আমার ছেলের স্কুলে ছেলেকে ভর্তি করতে গেছি। স্কুলটা হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল। তো একটা যথারীতি একটা ফর্ম দেয়, ওখানে বাবার নাম লিখতে হয়, মায়ের নাম লিখতে হয়, বাবার পেশা লিখতে হয়। তার পেশার জায়গায় লিখেছি সঙ্গীত পরিচালক। তো যিনি এই কাগজটা পূরণ করবার পর দেখছিলেন, উনি বললেন সঙ্গীত পরিচালক, আর কি করেন? তো আমার ছেলে আমার মুখে দেখে এইভাবে তাকিয়ে আছে, কারণ আমার ছেলে জন্মের পর থেকে শুনেছে তার বাবা একজন মিউজিক ডাইরেক্টর। আমার ছেলে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমার পেশার স্বীকৃতি আমি 33 বছরে পাইনি। আমাদের আসলে জোর অনেকগুলো দাবি আছে, কিন্তু প্রধান দাবি যেটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে জানাতে চাই, সে হচ্ছে যে দেশ স্বাধীন হয়েছে আজ 53-54 বছর। আমরা শিল্পীরা আমাদের পেশার স্বীকৃতিটা রাষ্ট্রীয়ভাবে আজ পর্যন্ত আমরা পাইনি। আজ পর্যন্ত শিল্পী যে একটি সমাজ হতে পারে, একটি পেশা হতে পারে, পেশাজীবী সমাজ হতে পারে, সমাজের জন্য তারাও যে কিছুটা অবদান রাখছে, সুস্থ বিনোদনের জন্য তারা একটা প্রচেষ্টা করছে, শিল্পী সমাজকে আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোনোদিন স্বীকৃতি দেওয়া হয়নি। রাজারা আসেন, রাজারা চলে যান, শিল্পী সমাজ আগের জায়গায় পড়ে থাকে। আপনারা কেউ বলতে পারবেন আজ পর্যন্ত দেখেছেন যে শিল্পীদের জন্য কোনো সরকারি, রাজনৈতিক সরকারের কথা আমি বলছি, যে তারা কোনো ভাগ্য উন্নয়নের জন্য বা শিল্পীদের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ নিয়েছেন? দেখেছেন কি কেউ? নিশ্চয়ই না, কোনো পদক্ষেপ নেননি। আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধান যারা আছেন, তাদের কাছে আমাদের এটাই দাবি, আমরা রাজনৈতিক সরকারের আমল দেখেছি, আমরা শিল্পীরা তাদের কাছ থেকে আমাদের প্রাপ্য সম্মান, সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আমাদের স্বীকৃতি, পেশা হিসাবে স্বীকৃতি, এটা আমরা কখনোই পাইনি। আপনাদের কাছে আমাদের অনেক বড় দাবি, আমাদের এই পেশার স্বীকৃতি আমরা চাই। আমরা হয়তো রাস্তায় গিয়ে আন্দোলন করতে পারছি না বা করছি না, সেটাই আমাদের শিল্পীসুলভ আচরণের একটা অংশ। হ্যাঁ, এটাই আমাদের শিল্পীসুলভ আচরণের একটা অংশ, কিন্তু আমাদের দিকে আপনাদেরও নজর দেবার সময় এসেছে। এই 53-54 বছর আমরা কিন্তু অনেক কষ্ট করেছি। আর একটা বিষয় আমি বলতে চাই, ভারত স্বাধীন হয় 1947 সালে। 1950 সালে ভারতে কপিরাইট আইন চালু হয় এবং সেই দেশের শিল্পীদেরকে তাদের প্রাপ্য সম্মান এবং সম্মানী সরকারি তরফ থেকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। এই কারণে তাদের দেশে শিল্পীদের কখনোই দুস্থ হতে আজ পর্যন্ত দেখা যায়নি। আমরা 54 বছরেও আমাদের সেই কাঙ্ক্ষিত অর্জনটা আমরা এখনও পাইনি। এই কারণেই আমাদের শিল্পী, যন্ত্রশিল্পী বা কলাকুশলী শেষ বয়সে এসে আমাদেরকে সরকারের কাছে হাত পাততে হয়। সরকার যারাই এসেছেন তাদের দায়িত্ব ছিল আমাদের এই প্রাপ্যগুলো, রয়্যালিটি থেকে শুরু করে, সরকারিভাবে শিল্পীদের জাতীয়করণ থেকে শুরু করে যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু করবার দায়িত্ব তাদেরই ছিল। আমাদের এই দাবিগুলো যথার্থ, এটা আপনারা সবাই একমত হবেন। আমাদের এই 54 বছরে আমরা যে জিনিসগুলো পাইনি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকার প্রধানের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই দাবিগুলো পূরণ করে বাংলাদেশের শিল্পী সমাজকে বাংলাদেশের সেবা করার সুযোগ দেন। আপনারা খেয়াল করবেন, রাষ্ট্রীয় যে কোনো প্রোগ্রাম, আপনি কিন্তু একজন অভিনেতা অভিনেত্রীকে ডেকে আনছেন না, বা একজন চিত্রনায়ক চিত্রনায়িকা কিন্তু ওখানে আসছেন না।
হ্যাঁ, সেখানে দেখেন রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে একজন শিল্পী যাচ্ছে, যন্ত্রশিল্পী যাচ্ছে। আপনি কালচারাল ট্যুরগুলো বলেন, শিল্পকলার মাধ্যমে যে ট্যুরগুলো হয়ে থাকে বা বিভিন্ন মিনিস্ট্রির মাধ্যমে যে ট্যুরগুলো হয়ে থাকে, ওখানে প্রতিনিধি দল কি থাকে? নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্রী। সরকারি সমস্ত কাজে শিল্পীরা এইভাবে কন্ট্রিবিউশন দিয়ে এসছে, অথচ তাদের পেশার স্বীকৃতিটা আপনারা আজ পর্যন্ত দিলেন না। তার মানে কি আমরা সরকারিভাবেও ব্যবহার হয়ে আসছি, আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। যত সামান্য সম্মানী, এখনও রেডিও টেলিভিশন আমাদেরকে যে সম্মানই দেয়, আমরা জাতির সামনে দাঁড়িয়ে বা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে দাঁড়িয়ে সেই সম্মানীর অঙ্কটা বলতে লজ্জা পাই। ঠিক কিনা বলেন? যে সম্মানীটা সরকারিভাবে আমরা পাই, সেই সম্মানীটা মানুষের কাছে বলতে বা আমার পরিবারের কাছে বলতেও আমরা লজ্জা পাই। আমরা এই লজ্জা কোথায় রাখবো বলেন? কাকে বলবো? কে শুনবে আমাদের কথা? আমাদের অনেক চাওয়া, চাওয়াগুলো একটি অবান্তর নয়। আপনারা সবই জানবেন আস্তে আস্তে। আমাদের 8 দফা একটি দাবি আছে, আপনাদের হাতে সম্ভবত কাগজ পৌঁছে গেছে। এই দাবিগুলো আমরা পর্যায়ক্রমে বলবো। আমাদের কথাগুলো তুলে ধরবার দায়িত্ব যে সাংবাদিক ভাইদের, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমে আগে বলে নিই, আমাদের এখানে হয়তো আপনি চিন্তা করতে পারেন যে নুরু ভাই ছাড়া আর কোনো সিনিয়র আপাতত নেই। আসলে অনেকেরই আসবার কথা আছে, অনেকে আসবেন, আপনারা এই বিষয়টা নিয়ে অন্যরকম হবে না। আমরা সব প্রজন্মই একসাথে আছি, তবে একটু তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। চলমান পরিস্থিতিতে অনেকেই একটু অসুস্থ এবং অনেকেই আসলে বাসা থেকে বের হতে চাইছেন না। কী কারণে চাইছেন না এটা আপনারা সবাই জানেন, আমি এটা বলে শুধু শুধু বিষয়টাকে বিড়ম্বনার পর্যায়ে নিতে চাই না। বাট তারা আমাদের সাথে আছেন, তারা আমাদের সাথে আছে, তাদের সাপোর্ট নিয়েই আজকে আমরা এখানে এসেছি। আমাদের পর্যায়ক্রমে সবার কথা আপনারা শুনবেন। ধন্যবাদ সবাইকে। আজমির বাবু বলে গেল যে কথাটা, আমাদের আজকে মুক্ত শিল্পী সমাজ, ওই যে কথা বলে গেল না, রাজা আসে রাজা চলে যায়। আসলে আমাদের দেশে অনেক সংগঠন আছে, কিন্তু আসলে এই সংগঠন দিয়ে, অনেকগুলো সংগঠন থেকে আমরা শিল্পী সমাজের কি হয়েছে এটা একটু জানার বিষয় আছে, ভাবার বিষয় আছে। আজকে ছাত্ররা তাদের তাজা রক্ত দিয়ে এই পট পরিবর্তন, প্রতিটা জায়গায় বৈষম্য, এত বৈষম্যতা কেন? শিল্পীদেরকে দুস্থ বলা হয় কেন? আমি প্রশ্ন রাখতে চাই। আজকে শিল্পী কোনো দলের হলে, কোনো দলের হওয়া অবশ্যই উচিত না। শিল্পী দলের হবে কেন? শিল্পীদের কোনো দল নেই, দল থাকতে পারে না। যারা দলীয়করণ করে, যারা 15 বছর ধরে বা তার আগে, আমি বলতে চাই না, আমাদের এখন সময় এসেছে নতুন করে উঠে দাঁড়াবার, নতুন স্বপ্ন নিয়ে এগোবার। এই জন্য আমি চাই, আমরা একটা প্রশ্ন সবার কাছে রাখতে চাই। আমাদের সর্বপ্রথম দাবি আমাদের এই পেশার স্বীকৃতি চাই। আপনারা সবাই একমত? এটা আমাদের জন্য খুবই জরুরি। আজকে আজমল বাবু যেভাবে বলে গেল, আমার 2 মেয়ে, বড় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ছোট মেয়ে অনেক সময় বলে যে তুমিও বিয়ের সময় কি বলবো, তুমি সঙ্গীত পরিচালক না গিটার বাদক, এর পাশে তো কিছু একটা বলতে হবে। এই প্রশ্ন কেন? আমাদের কেন আজকে এই অবস্থা? আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে নতুন করে শিল্পী সমাজ বলতে কোনো দলের না, সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা সবাই একমত? ধন্যবাদ। আরেকটা কথা বলতে চাই, এত বৈষম্য, প্রত্যেকটা এক একটা সরকার আসে দলীয়করণ করে শিল্পীদেরকে যেভাবে পাট করে রাখছে, এইটা থাকা উচিত না। শিল্পী কোনো দলের হলে সেই শিল্পীর কলঙ্কের শেষ নেই। আর আমাদের যে শিল্পীদের যে এই যে সম্মানী, এটা বললে বড় লজ্জা হয়। আমি বাংলাদেশ টেলিভিশনে প্রায় আমার তালিকাভুক্ত 25 বছর, আমার গ্রেডুয়েশন হয় নাই, লাস্ট উচ্চ হয়েছে আমি 11 সালে, আজকে 24 সাল, 13 বছর কোনো গ্রেডুয়েশন নাই। একই কারণ, দলীয়করণ। আপনারা সবাই জানেন, বিটিভিতে অডিশনে
কিভাবে শিল্পী নিয়েছে কত টাকার বিনিময়ে। আর কালো তালিকা কেন? শিল্পীদের কেন কালো তালিকা থাকবে? শিল্পীদের কেন কালো তালিকাভুক্ত হইতে হবে? কেন কেন শিল্পীরা প্রোগ্রাম পাবে না পৃথিবীতে? এই সব ভাঙতে হবে, নতুন করে নতুন শিল্পীদের সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে যে উদ্যোগ, আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, আবার নতুন করে স্বাধীন হয়েছে, আমরা নতুন করে সব কিছু শুরু করতে চাই। আমি এই মুক্ত এই শিল্পী সমাজের আমি আরও দীর্ঘায়ু কামনা করছি। এর সাথে যারা আছে সবাইকে সাধুবাদ জানাই। সঠিক সময়ে আমাদেরকে এখন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, এখনই সময়। আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং আমরা শিল্পীদেরকে আমাদের পেশাদারিত্ব, আমাদের রাষ্ট্র স্বীকৃতি এটা চাই। আমাদের শিল্পীদের যে সম্মানী বাড়াতে চাই, এটা সাংগঠনিকভাবে এটাকে এগোতে হবে। সাংগঠনিকভাবে কোনো কার্যক্রম না থাকলে সেটাকে আগানো যায় না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।